Dear students, how is it going? Hope everything is good. In the previous classes, we learned a lot of right forms of verbs, and today I'm going to teach you about a new topic, that is changing sentence, and it is about the changing of complex sentences into simple sentences. Okay, and before starting this class, you are earnestly requested to watch my video that was formed on clauses. Okay, ক্লজের উপর যে ভিডিওটি করা হয়েছিল এর আগে, যে ক্লাসটি দেওয়া হয়েছিল সেটি অবশ্যই আগে দেখে নেবে, তারপর এই ক্লাসটি করবে, তাহলে এই ক্লাসটি অনেক বেশি ইজি মনে হবে। ওকে, সো চলো আমরা শুরু করি। তার আগে একটু বলে নিই, আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং অন্যটি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। আর সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে। ওকে, আর ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, এই বিষয়টি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায় কোনো ধরনের অর্থের পরিবর্তন ছাড়াই। ওকে, এখানে প্রথম রুলটি দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে যদি তোমরা দেখো দুটি ক্লজ সোদের দিয়ে যুক্ত হয়েছে, তাহলে সিম্পল করার সময় অবশ্যই সো দ্যাটের পরিবর্তে তোমাদের টু এবং তারপর ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করতে হবে। এক্সাম্পলটি খেয়াল করো, তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবে। কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ। আমাদের অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে যাতে করে আমরা জীবনে উন্নতি করতে পারি। তাহলে দেখো, এখানে যেহেতু সো দ্যাট আছে, আমরা কি করব, সিম্পল সেন্টেন্সে যেখানে সো দ্যাট আছে সেইখানে গিয়ে সো দ্যাটটি এর পরিবর্তে টু ব্যবহার করব এবং তারপর মূল ভার্ব ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। সো দ্যাটের পর যে সাবজেক্ট এবং মডেল ভার্ব থাকবে সেগুলো উঠিয়ে দিতে হবে। ওকে, উঠিয়ে দিয়ে ঠিক তারপরে যে বেস ফর্মের ভার্বটি থাকবে, এখানে শাইন আছে, তো সেই ভার্বটি ব্যবহার করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সের অর্থটি কী দাঁড়ালো, জীবনে উন্নতি করতে হলে আমাদের অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট রুল দেখি। কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি দেখো যে দোজ হু আর এরকম থাকে এবং তারপর একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সিম্পল করার সময় দোজ হু আর এর পরিবর্তে শুধু দি বসালেই হবে এবং তারপর অ্যাডজেক্টিভ, এরপর বাকি যে অংশ থাকবে সেন্টেন্সের সেটি বসিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। যারা অলস তারা সব সময় পেছনে পড়ে থাকে। ওকে, এখানে দেখো দোজ হু আর আইডল, আইডল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অলস। তো সিম্পল করার সময় দোজ হু আর উঠিয়ে শুধুমাত্র দি ব্যবহার করা হলো, তাহলে কি হলো, দি আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। অলসরা সব সময় পেছনে পড়ে থাকে। ওকে, ওখানে খেয়াল করো কমপ্লেক্সে কিন্তু দুটো ভার্ব ছিল, এখানে সিম্পলে কিন্তু একটি ভার্ব, আর একটি ভার্ব উঠে গেল, তাই না? যেহেতু সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব থাকে। ওকে, নেক্সট রুল, সেখানে আমরা পড়েছিলাম দোজ হু আর এরকম থাকবে, আর এখানে কোনো একটি নাউন, তারপরে হু এবং ভার্ব, অবশ্যই অ্যাকশন ভার্ব হবে, কোনো টু বি ভার্ব হবে না, অ্যাকশন ভার্ব যদি থাকে তাহলে সিম্পল করার সময়
হুটা উঠে যাবে, যেহেতু হু কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, সিম্পলে কখনোই হু ইউজ করা হয় না। হু উঠে যাবে এবং হুয়ের ঠিক পরবর্তীতে যে অ্যাকশন ভার্বটি থাকে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখে দিলেই হবে। যেমন the man who takes bribe is next to devil. Okay, the man subject who takes হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব। সো সিম্পলি কি হবে, the man taking bribe is next to devil। এখানে হু উঠে গিয়ে টেক ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। ওকে, টেকিং হয়ে গেল, যেটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তারপর দেখো নেক্সট রুল। ইফ যুক্ত ক্লজ নিয়ে আমরা অনেক কিছু পড়েছি, কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি, রাইট ফর্মস অফ ভার্বসে পড়েছি, এখন কমপ্লেক্স সেন্টেন্সে পড়ছি। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে খেয়াল করবে ইফ যুক্ত যে ক্লজটি থাকে সেটা হা বোধক নাকি না বোধক। আরেকটি বিষয় খেয়াল করবে, ইফ যুক্ত ক্লজের যদি দুটো ক্লজেরই সাবজেক্ট একই নাকি ভিন্ন। যদি দুটো ক্লজের সাবজেক্টই একই হয়, সেম হয়, এবং ইফযুক্ত যে ক্লজ সেটি যদি অ্যাফার্মেটিভ অথবা হা বোধক হয়, তাহলে এখানে যে নিয়মটি দিয়েছি সেটি প্রযোজ্য হবে। অর্থাৎ সিম্পল করার সময় ইফ এবং সাবজেক্ট উঠে যাবে, উঠে গিয়ে বাই হবে, এবং সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর বাকি অংশ। ওকে, এক্সাম্পলটি খেয়াল করো। ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম। ওকে, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। এখানে লক্ষণীয় বিষয় দুটো, একটি হচ্ছে ইফ যুক্ত ক্লজ, এবং ইফের সাথে যুক্ত যে ক্লজটা সেটি হা বোধক আছে, ইউ স্টাডি রেগুলারলি। আরেকটি বিষয় হচ্ছে দুটো ক্লজেরই সাবজেক্ট একই, অর্থাৎ ইউ। সো আমরা এই নিয়মটি ব্যবহার করতে পারবো। সিম্পলে কি হবে, প্রথম ক্লজের ইফ ইউ টোটালি উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, বাই হবে, এবং যেহেতু আমরা সিম্পল করছি তাই প্রথম ভার্বটিকে নন ফাইনাইট করে দেওয়ার জন্য মূল ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিব। তাহলে কি হবে, স্টাডিং। বাই স্টাডিং রেগুলারলি ইউ ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম। অর্থাৎ নিয়মিত পড়াশোনা করার মাধ্যমে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। ওকে, এখানে বাই অর্থ আসলে মাধ্যমে। আচ্ছা, যদি এমন হয় ইফযুক্ত ক্লজটি নেগেটিভ হয় কিন্তু দুটো ক্লজের সাবজেক্টটি এক বা সেম, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এখানে যে নিয়মটি দেওয়া আছে এই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ সিম্পল করার ক্ষেত্রে এর আগে আমরা বাই দিয়েছিলাম যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল, এবার আমাদের উইদাউট ব্যবহার করতে হবে। উইদাউট ব্যবহার করব, ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে এবং ঠিক তার পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে বাকি অংশ লিখে দিতে হবে। যেমন ইফ ইউ ডু নট স্টাডি রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা না করো, ইউ ক্যান নট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। সিম্পলে কি হবে, ইফ ইউ ডু নট টোটালি উঠে যাবে, ইফ ইউ ডু নট টোটালি উঠে যাবে, এবং এর পরিবর্তে কি হবে, উইদাউট স্টাডিং রেগুলারলি ইউ ক্যান নট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম। অর্থাৎ নিয়মিত পড়াশোনা ব্যতীত তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। এখানে উইদাউটের অর্থটি কি দাঁড়াচ্ছে, ব্যতীত বা ছাড়া। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যে নিয়মগুলো পড়লাম সেই নিয়মগুলোর ওপর কিছু হোমওয়ার্ক সেট করা আছে। তোমরা নিয়মগুলো খুব ভালো করে স্টাডি করে হোমওয়ার্কগুলো করে ফেলবে এবং হোমওয়ার্কগুলো অবশ্যই আমাকে সাবমিট করবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।